নমস্কার বন্ধুরা, আমি সুদর্শন আবার চলে এলাম অলডে সাসপেন্সের পর্দায় আরও একটা নতুন ভয়ের গল্প নিয়ে। রিসেন্টলি আমাদের চ্যানেলে লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে একটি সিরিজ নবীন খুঁড়োর গল্পের ঠেক শুরু হয়ে গেছে, যার প্রথম গল্প ইতিমধ্যেই চ্যানেলে চলে এসেছে। তোমরা যদি এখনও কেউ গল্পটি না শুনে থাকো তাহলে আর দেরি করো না, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এক্ষুনি শুনে নিও, বা এই গল্পটি শোনার পরে অবশ্যই শুনে নিতে ভুলবে না। এবং আজকের গল্পটি শোনার পর কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, কারণ তোমাদের ভালো লাগার উপর ডিপেন্ড করেই এই সিরিজটি আগামী দিনে কন্টিনিউ হতে চলেছে। তাই তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তবে নবীন খুঁড়োর গল্পের ঠেক যখন বসছে তখন তোমাদের মধ্যে থেকে দুই একটা কমেন্ট পড়ব না, এমনটা কি হয়? তাই ঝটপট চলো তোমাদের মধ্যে থেকে বেছে নাও কয়েকটা কমেন্ট পড়ে নেওয়া যাক। অজয় মণ্ডল লিখেছেন, আমি রাশিয়া থেকে তোমাদের গল্প শুনি, আমার তোমাদের গল্প খুব ভালো লাগে। আশা করি এরপরে আরও ভালো ভালো গল্প শোনাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই, তুমিও সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের এই কমেন্টগুলো পড়লে আমরা খারাপ থাকলেও অটোমেটিক ভালো হয়ে যাই। একজন কমেন্টে লিখেছেন, ফাঁকা সময়ে তোমার গল্প শুনতে বেশ ভালো লাগে। রাতে ঘুমানোর আগে আলো নিভিয়ে প্লাস হেডফোন লাগিয়ে তোমার গল্পগুলো শুনতে বেশ রোমাঞ্চকর লাগে দাদা। বাহ বাবা, এইভাবেই আরও গল্প যেন আসতে থাকে দাদা। নিশ্চয়ই আসতে থাকবে। তোমরা যতক্ষণ গল্প শুনতে ভালোবাসবে ততক্ষণ আমার গল্প চ্যানেলে আসতে থাকবে। তবে যে যাই বলুক, কথাটা কিন্তু ঠিক বলেছ যে রাতে ঘুমানোর আগে আলো নিভিয়ে প্লাস হেডফোন লাগিয়ে যদি কোনো ভূতের গল্প শোনা যায়, তার একটা আমেজই আলাদা। সেটা সবাই হয়তো বুঝবে না। আচ্ছা, হাসান শিকদার নামে একজন বলেছেন, আমিও চলে আসলাম বরাবরই ঢাকা থেকে। নবীন খুঁড়োর সাথে আমি দাদা সবসময় চলে আসি শুনতে। আপনার গল্প শুনতে ভয় লাগে, রাতে শুতে গেলেই শুনি। অসাধারণ, যা অন্য কোথাও নেই এই ভয়। আমার কমেন্ট পড়ে দিও। তোমরা কমেন্ট করবে আর আমি পড়ব না, এমনটা হয় নাকি? তাই হাসান ভাইকে অনেক ধন্যবাদ জানাই নিয়মিত আমাদের গল্পগুলো শোনার জন্য। এভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো, আর আমাদের তরফ থেকে রইল তোমার জন্য একরাশ ভালোবাসা। এরপর একজন লিখেছেন, আমি শোনার কাজ করি, তোমাদের গল্প কানে হেডফোন লাগিয়ে শুনি, প্রচুর ভালো লাগে। তোমাদের এই ধরনের কথাগুলো যখন কমেন্টে পড়ি তখন সত্যি বলতে নিজের মধ্যে একটা আলাদা রকমের জোশ চলে আসে তোমাদের গল্প শোনানোর। এভাবেই সঙ্গে থেকো, আশা করছি আগামী দিনে আরও ভালো ভালো গল্প তোমাদেরকে উপহার দিতে পারবো। ফলো ফার্স্ট নামে একটি আইডি থেকে কমেন্ট এসেছে, তার নামটা এখানে উল্লেখ করা নেই। তিনি বলছেন, প্রতি রাতে ঘুমানোর জন্য আপনাদের গল্পগুলো আমার ঘুমের ওষুধ। গল্পগুলো শুনলে সত্যি যেন কল্পনার রাজ্যে ডুবে যায়। অসাধারণ আপনাদের উপস্থাপনা। অনেক ধন্যবাদ জানাই তোমায়। আর সত্যি কথা বলতে কি, তোমাদের এই কমেন্টগুলো আমার গল্প তৈরি করার জন্য হচ্ছে সব থেকে বড় ওষুধ। এই ওষুধটা না থাকলে হয়তো এভাবে গল্প তৈরি করা হতো না। সঙ্গে আরও একজন জানিয়েছেন, এই গল্প না শুনলে আমার ঘুম আসে না দাদা, এরকম গল্প আরও চাই। নিশ্চয়ই, তোমরা পাশে থাকো, অবশ্যই এই রকমের গল্প আরও অনেক অনেক শোনাবো। জানো তো, বাংলায় আমার একটা খুব পছন্দের গান আছে, আর সেই গানটার একটা খুব সুন্দর লাইন আছে। সেই লাইনটা হচ্ছে, এই নাও কিছু ঘুম পাড়ানি গান আলগোছে। তাই তোমার কমেন্টটা পড়ে আজকের গল্পে যাওয়ার আগে আমার এটা বলতে ইচ্ছে করছে, এই নাও কিছু ঘুম পাড়ানি গল্প আলগোছে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। আজ তোমরা শুনবে নবীন খুঁড়োর গল্পের ঠেকের দ্বিতীয় পর্ব। এই সিরিজের গল্পগুলি লিখেছেন বাংলা অডিও স্টোরি জগতের প্রখ্যাত লেখিকা সঞ্চারী ভট্টাচার্য। লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের জন্ম ৩রা জানুয়ারি ১৯৯০ সালে কলকাতায়। কলকাতার মধ্যম গ্রামের বাসিন্দা তিনি। ছোটবেলা থেকেই লিখতে ও পড়তে ভালোবাসতেন। ইতিহাস বিষয়টি নিয়ে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর তিনি লেখালেখির প্রতি আরও আগ্রহী হয়ে ওঠেন। নিজস্ব ফেসবুক গ্রুপে লেখালেখি করে জনপ্রিয়তা অর্জনের পর সাহিত্যের এক নতুন দিক আবিষ্কার করেন তিনি। ভৌতিক গল্পের ক্ষেত্রে ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জনের পরে ভূতত্ত্ব ম্যাগাজিনে প্রথম লেখার সুযোগ পান ২০১৯ সালে। ২০২১ সালে বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড থেকে কর্ণিকার ল্যাপটপ প্রকাশিত হয়। এটিও একটি ভৌতিক উপন্যাস। প্রতিলিপি অ্যাপেও তিনি একজন টপ রেটেড লেখিকা। প্রতিলিপিতে তার পাঠক সংখ্যা ১৪.৫ লক্ষেরও বেশি। ২০২২ সালে সিমিকা পাবলিশার্স থেকে বইমেলায় প্রকাশ পেয়েছে একক ভৌতিক সংকলন শঙ্কা অভিশঙ্কা। ২০২৩ কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে অভিশপ্ত অশরীরী বইটি।
প্লাসেন্টা প্রকাশনী থেকে 2023-এ প্রকাশ পেয়েছে দুর্বোধ্য নাসেন। তার কলম এখনও চলছে। আগামীতে আরও বই প্রকাশিত হতে চলেছে। কলম চলতেই থাকবে। বই প্রকাশ হওয়ার পাশাপাশি অডিও স্টোরিতে গল্প আসতে থাকবে। তাহলে চলুন শুরু করা যাক তাঁরই লেখা অনবদ্য হাড় হিম করা ভৌতিক কাহিনী, ধূপগুড়ি স্টেশনে এক রাত। চল পল্লব, আজকে আবার চায়ের থেকে নবীন খুঁড়োর দেখা মিলবে যে। সে যা বলেছিস। আগের দিনের গল্পটা শুনে গায়ে একেবারে কাঁটা দিয়ে উঠেছিল। সারা রাত কি পরের 2-3 দিনও ঘুমোতে পারিনি, এমনই পরিস্থিতি। মনে হচ্ছিল পাশেই যেন কেউ দাঁড়িয়ে রয়েছে। আর নবীন খুঁড়ো বকুলতলার যে জায়গাটায় বসে গল্প বলেন, সেই জায়গাটাও কিন্তু দেখার মতন, একেবারে শুনশান। সেখানে কিনা এক কোণের দিকে একটা চায়ের ঠেক, কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ। একেবারে ঠিক কথা বলেছিস। পাশ দিয়ে নদী বয়ে যায়, আকাশে গোলাকার চাঁদ। আমাদের ওই বকুলতলা গ্রামের মতন এত সুন্দর আর মনোরম পরিবেশ সত্যি কোথাও চোখে পড়ে না। তাই এইখানেই গল্পের ঠেকটাও বেশ জমে যায়। ওরা দুজনে বকুলতলার ওই মাটির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে চলল। এরপরে নির্ধারিত সময়ে সেই চায়ের দোকানে এসে ওরা পৌঁছে গেল। তারপর দেখল বরাবরের মতন আজও দেরি করে ফেলেছে। নবীন খুঁড়ো তো এসে হাজির। তিনি বললেন, কি ভায়া পল্লব, আজ এত দেরি যে? আমার যে 3 পেয়ালা চা শেষ। নাও, এবার তোমাদের পালা। না খুড়ো, আজকে আর চা খাবো না, ভালো লাগছে না। এমনি তোমার গল্প শুনতে চলে এলাম আর কি। নাও, এবারে তোমার ঝুলির ভিতর থেকে বিড়ালটাকে বের করে আনো তো। সে তো আর যে সে বিড়াল নয়, গল্প বলিয়ে বিড়াল। তার পেটের ভিতরে রয়েছে অসাধারণ সব গল্পের ভাণ্ডার। চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। যাক খুড়ো, এবার তুমি শুরু করো দেখি। আজ কিন্তু একটা হাড় হিম করা গল্প বলতে হবে, এই বলে দিলুম। বেশ, আজকে তাহলে তোমাদের ধূপগুড়ি স্টেশন সম্পর্কে বলি। সেখানে আমি মাত্র 1 মাসের জন্যে পোস্টিং পেয়েছিলাম। আসলে ওই স্টেশনে রাত নামলেই যেন সব দিক একেবারে থমথমে হয়ে যেত। কারণ কি সেটা বুঝতে আমার বেশ অনেকগুলো দিনই সময় লেগেছিল, বলে বোঝাতে পারবো না। ওই পরিস্থিতির মধ্যে এমন কিছু ছিল যাকে ভাষায় প্রকাশ করা যাবে না। সে এক ভয়ঙ্কর ব্যাপার। তারপরে স্টেশন আবার একটুখানি জায়গা জুড়ে নয়, বেশ বড় ধরনের প্ল্যাটফর্ম, অনেকটা বড়, লম্বা চলে গেছে। তবে শেষের দিকটা ভেঙে গিয়েছিল। ওই দিকটাতেই ছিল একটা পুরনো টিকিট ঘর। সেটাকে নিয়েই তো যত সমস্যা। রাত কি গো, দুপুরের পর থেকেই ওই দিকে আর কেউ যেত না। নবীন খুঁড়ো থামলেন। বিকাশ তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, কেন খুঁড়ো, এমন কেন? দুপুরের পর থেকে কেন সেদিকে কেউ যেত না? নবীন খুঁড়ো হাত বাড়িয়ে রতনকে আরও 1 পেয়ালা চা বেশ তড়ি জুত করে প্রস্তুত করে দিতে বললেন। এরপর বিকাশের দিকে নজর ঘুরিয়ে বললেন, যা হয় আর কি, আলাদা করে আর কি কারণ থাকতে পারে? সেই হাড় জিরজিরে সত্য, যা শুনলে একেবারে শরীরে রক্ত হিম হয়ে যায় এমন। ও খুঁড়ো, আবার কোনো ছায়া নাকি? না না, এবারে আর ছায়া নয় ভাই, একেবারে চাক্ষুষ দর্শন লাভ করেছিলাম। সে কি বলবো, তার যা চেহারা সেদিকে তাকানো দায় হয়ে দাঁড়িয়েছিল। ভয়ানক এক ঘটনার শিকার হয়েছিলেন সেই মহিলা। তবে শুধু তিনি নয়, তার সাথে ওই স্টেশনে থাকা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। সেও ধরে নিতে পারো প্রায় 50-60 বছর আগেকার ঘটনা। মানে আমার ওই স্টেশনে পোস্টিং হওয়ারও 50-60 বছর আগেকার ঘটনা আর কি। বুঝতেই পারছো তাহলে স্টেশনটা কত পুরনো। ইংরেজ আমল থেকে সেটি নিজের অস্তিত্বকে
কায়েম করে রেখে চলেছিল। এ কি আর যে সে ব্যাপার গো! একটা পুরনো জায়গার অনেক ক্ষমতা থাকে, অনেক অজানা ইতিহাসের ভিড় সেখানে সারি বেঁধে পরপর নিজের স্থাপত্যকে দিব্যি প্রবাহমান গতিতে বয়ে নিয়ে যেতে পারে। ওই ধূপগুড়িও ছিল তাঁদের মধ্যেই একটি। তবে এই নিয়ে এত ভয়ের কিছু নেই, কারণ সে বেশ সাবলীল গতিতেই একটা সময় সাধারণ মানুষের কাছে নিজের সত্তাকে টিকিয়ে রেখেছিল। ধীরে ধীরে ট্রেন চলাচলের পরিমাণটা ক্রমেই কমে গিয়েছিল। ওই স্টেশনে প্যাসেঞ্জার ট্রেন বেশি যেত, আর দূরপাল্লার ট্রেনেরও ভালো রকম চলাচল লক্ষ্য করা যেত। দুপুরের দিকটায় স্টেশনে প্যাসেঞ্জার স্থানীয় প্যাসেঞ্জারদের ভিড় দেখতে পাওয়া গেলেও সন্ধ্যের পর থেকে ধীরে ধীরে ভিড়টা ক্রমেই কমে যেতে শুরু করত। এটা আমার চোখে পড়েছিল, কিন্তু কারণ জিজ্ঞাসা করবার মতন কেউ সেখানে উপস্থিতি ছিলেন না। লোকজনের ভিড় বরাবরই কম থাকত। মাঝে মাঝে কিছু বৃদ্ধ লোককে ওখানে ঘোরাফেরা করতে দেখতাম। গ্রামের চাষাভুষো মানুষ হবে না আর কি, কিন্তু তারাও কেমন যেন একটা সন্দেহপ্রবণ দৃষ্টি নিয়ে ওই স্টেশনের কাছে ঘুরে বেড়াতেন। কারণ জিজ্ঞাসা করলে হাঁ করে মুখের দিকে তাকিয়ে থাকতেন, তারপরে আবার যে যার নিজের গন্তব্যের দিকে এগিয়ে যেতেন। এই ছিল তাদের আচরণ। কি করব বলো, ফলে আমাকেই বেশিরভাগ কাজ সামলাতে হতো। আচ্ছা নবীন খুড়ো, এর পরে কি ঘটেছিল? মানে ওই স্টেশনে যে একটা অতীত আছে বললে, সেটার সম্পর্কে কি কিছু জানতে পেরেছিলে, নাকি সবটাই ছিল অন্ধকারে? না, সেটা সম্পর্কে ওই স্টেশনেরই এক ভদ্রলোকের থেকে জানতে পেরেছিলাম। উনি স্টেশনের হল্টের দায়িত্বে ছিলেন, আর পুরনো কাগজপত্র সামলাতেন। অনেক কাগজের ঢের জমেছিল, সেগুলোকে সরিয়ে আর্কাইভে রাখতেন তিনি। শত হলেও এই সকল মহামূল্যবান প্রমাণের বিষয়গুলিকে যত্ন করে রাখতে না পারলে চলবে কিভাবে? সেই কারণেই একজনকে সেখানে থাকতেই হতো। আমার তো সিগন্যাল দেখানোর কাজ ছিল, সেই কাজেই আমাকে সর্বক্ষণ লেগে পড়ে থাকতে হতো। সিগন্যালের কাজ করা কি এত সহজ একটা কথা? অনেক ঝুঁকির ব্যাপার বলতে পারো। তবু আমার কাছে এই চাকরিরই একটা মাহাত্ম্য ছিল, সেই নিয়েই আমি বেশ ভালোভাবে থাকতাম। রাতের বেলা দ্রুত গতিতে ট্রেন শব্দ করে চলে যেত, আর তাকে গ্রিন সিগন্যাল দেখিয়ে বিদায় দিয়ে আমি বেশ শান্তিতেই ইজি চেয়ারে এসে বসে পড়তাম। স্টেশনটি ইংরেজ আমলের হওয়ায় ঘরগুলো ছিল বেশ বড় বড়, কিন্তু একটা কথা কি, ওখানে লাইনের কাজ করতে কাউকে সেভাবে আসতে দেখতাম না। যারা লাইন সারানোর কাজ করতেন তাদের উপস্থিতি ছিল না বললেই চলে। আমি একদিন হরিদাস বাবুকে, ওই হল্ট সামলানোর লোকটিকে ডেকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, আমাকে একটা কথা বলতে পারেন? হ্যাঁ বলুন না, কেন বলতে পারবো না। এখানে লাইনে কাজ করবার জন্য কেউ আসে না কেন? হেড অফিস থেকেও 2-4 বার জিজ্ঞাসা করে গেছে আমায়। এখানে লাইনে কোনো ডিসপিউট থাকলে সেটা তাড়াতাড়ি করে সারিয়ে ফেলা হয় যেন, কিন্তু দেখুন এখানে তো কেউ কাজেই আসে না, তাহলে কি করে সম্ভব? আসে নাকি সাধে? এই জায়গার সাথে জড়িয়ে রয়েছে এমন অনেক কাহিনী, যেটির কথা শুনলে আপনিও আর পা দুলিয়ে চায়ের কাপ হাতে নিয়ে মন ভোলানো রাতের পরিবেশে মাদকতা উপভোগ করতে পারবেন না, বুঝলেন? কিছু কাহিনী হয়েই থাকে এরকম ভয়ানক। সেসবের হদিশ আছে কি আপনার? ওনার মুখে এমন কথা শুনে আমি তো একেবারে হতবাক। লোকটা বলে কি? তারপরে তাকে ফের জিজ্ঞাসা করলাম, কেন? এখানকার ঘটনার কথাগুলো যদি আমাকে একটু খুলে বলেন তাহলে খুবই উপকৃত হই আর কি। বেশ, এখন কটা বাজে? দুপুর 3টে। আমি স্টেশনে বড়জোর বিকেল 5টা পর্যন্ত থাকব। আকাশের অবস্থা একেবারেই ভালো নেই, মনে হচ্ছে জোর কদমে বৃষ্টি আসবে। আকাশের রং কালো হয়ে আসছে, অর্থাৎ মেঘ জমেছে।
আর এখানে একবার বৃষ্টি নামলে সহজে কমতেই চায় না। কাল বৈশাখীর সময়টা স্টেশনটিকে দেখবার মতন লাগে। ঝড়ে ধুলো বালি এদিক থেকে ওদিক সরে যেতে থাকে, আর তার মাঝে সরে যেতে দেখা যায় একাধিক ছায়াকে। ওনার মুখে এই ছায়া কথাটি শুনবার সাথে সাথে আমার শরীরে হিমেল রক্তের স্রোত বয়ে গেল। আমি বললাম, ছায়া? ছায়া মানে? হরিদাস বাবু বললেন, কেন, এতক্ষণ তো বীরদর্পে নিজের বীরত্বের কাহিনী শোনাচ্ছিলেন, এখন কি হলো? সঙ্গে সঙ্গে একেবারে ঠান্ডা হয়ে গেলেন তো? এই জন্যই বলেছিলাম রাতের বেলা এখানে ডিউটি করবেন না। আরে বাবা, দেখতেই তো পাচ্ছেন এখানে কেউ ডিউটি দিতে আসে না। কেউ আসলেও মাত্র কয়েকদিনের মধ্যেই ট্রান্সফার নিয়ে কেটে পড়ে। এসবের পিছনে তো কোনো না কোনো কারণ রয়েছে নাকি? সেগুলোকে তো খুঁজে বার করতে হবে, না হলে চলবে কিভাবে? আপনি দেখি দিব্যি পা দুলিয়ে রাতের অন্ধকারে হাতে একখানা লাঠি নিয়ে খোশ মেজাজে পাহারা দিয়ে চলেছেন। মুখে একখানা বাঁশিও তো থাকে আপনার। তা যাকে পাহারা দিচ্ছেন সে আপনার কথা শোনে তো, নাকি একদিন তার হাতে পাল্টা লাঠির বাড়ি খেয়েছেন? আমি হরিদাস বাবুর বলা কোনো কথাই ঠিকভাবে বুঝে উঠতে পারছিলাম না। উনি পুনরায় বলে উঠলেন, কি হলো মশাই, আমি ভুল কিছু বললাম নাকি? দেখুন, আপনার কথার কোনো মাথা মুন্ডুই বুঝে উঠতে পারছি না। তবে আমি এখনো পর্যন্ত অদৃশ্য কোনো কিছুরই দেখা পাইনি। আমি তো দিব্যি এখানে থেকে কাজ করছি। আজকে তাও প্রায় ধরুন 7 দিন তো হয়েই গেল। 7 দিন কি 10 দিন সেটা বড় কথা নয়, জানবেন। বড় কথা তারা, মানে বিশেষ করে সে আপনাকে কতদিন এখানে কাজ করার অনুমতি দেবে? এত সহজে সে কাউকে এখানে কাজ করতে দেয় না। কোনো না কোনো হাঙ্গামা ঠিকই করে। আসলে তার সাথেও যা ঘটেছিল সেটাও তো খুব একটা ভালো কিছু ছিল না, তাই না? এই ধরনের ঝটিকা সফরে তার দেখা মিললে ঘাবড়ে যাওয়ারই কথা। আরে বাবা, বলুন না কে সে, আর কার কথাই বা এতক্ষণ ধরে আপনি বলে চলেছেন? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। হরিদাস বাবু বলে চললেন, এই স্টেশনের একটা প্রাচীন ইতিহাস রয়েছে। এই ইতিহাসের সাথেই ঘটনাটি সম্পর্কিত। এই করুণ বিষয়টিকে এড়িয়ে যেতে পারলে আজকে হয়তো এই অভিশাপের কবল থেকে উদ্ধার লাভ করা সম্ভবপর হতো। কিন্তু কপালে থাকলে খারাপ কেউ কি রোধ করতে পারবে? এটাও ধরে নিন সেই রকমই একটি বিষয়। নির্দিষ্ট করে কিছু বলা যাবে না, সবটাই শোনা কথা। ইংরেজ আমলের ঘটনা তো তাই। ওই সময়ে আর আমি কোথায়, আপনি বা কোথায়? তবে এই স্টেশন তখন ছিল, বরং ইংরেজ আমলে এখানকার পরিবেশটা অনেক বেশি ভালো ছিল। আরো পোক্ত ছিল এখানকার পরিমণ্ডল। শুনেছি স্টেশনটাও নাকি বেশ জমজমাট ছিল। কিন্তু একদিন এখানে একটা মস্ত ঘটনা ঘটে গিয়েছিল। তারপর থেকেই এই স্টেশনটি কেমন যেন একটা নিস্তেজ হয়ে পড়ে। এখান থেকে ইংরেজরা একে একে নিজের কাজকর্ম গুটিয়ে যে যার মতন চলে যেতে থাকেন। তবে এখানে যে তাঁদের উপনিবেশ ছিল এবং এই স্টেশনটিকে তারা মাল পরিবহনের মাধ্যম হিসেবে কাজ করতেন, সেটি একেবারেই বলা বাহুল্য, জানবেন। ইংরেজ আমলে প্যাসেঞ্জার ট্রেনগুলো একেবারে গড়গড়িয়ে যেত। আমার ঠাকুরদার আমলে শোনা কথা, আমার ঠাকুরদা এখানকার স্টেশন মাস্টার ছিলেন। তিনি বলেছিলেন, একদিন রাতের অন্ধকারে, এই ধরুন এপ্রিল মে মাস, তখন তো এখানে বেশ ভালো গরম ছিল। ওদিকে ইংরেজরা তখন যে যার মতন করে সব গোছগাছ সেরে নিজেদের কর্মক্ষেত্রের দিকে অগ্রসর হচ্ছেন। এমন সময় টিকিট কাউন্টারের ওখানে কিছু লোক এসে ভিড় জমালো। আর সেই সময় দেশভাগের একটা সমস্যা চলছিল। সাম্প্রদায়িক বিভেদ নীতিকে মেনে না নিলে পর দেশের অবস্থা যে আরো কত করুণ হয়ে যেতে পারে, সেই বিষয়ে মানুষের একটা বদ্ধ মূল ধারণা তো জন্মে গিয়েছিল বলা যায়। বলতে পারেন এই বিষয়টিও কিছুটা সেই সময়কার অভ্যন্তরীণ পরিস্থিতিকে তুলে ধরেছিল। কিন্তু সেদিনের ওই জমাট বাঁধা ভিড়টা যে স্টেশনটিকে এত বড় বিপদের মুখে ফেলবে তা কেউই জানত না। এই স্টেশনেরই এক মহিলা কর্মীও ছিলেন। শুনেছিলাম
তিনি ইংরেজ লেডি ছিলেন। সেই সময় ইংরেজরা মেয়েদেরকেও কাজ দিত। অফিসিয়াল মানে অ্যাডমিনিস্ট্রেশনের কাজে অনেক মেয়েকে নিয়োগ করা হতো বই কি। সেই সময়কারই এক মহিলা কর্মী ছিলেন মিস গোমস। তার আদি বাড়ি ইংল্যান্ডে। তবে ইংল্যান্ডে হলে কি হবে, তিনি তার জীবনের অধিকাংশ সময়টাই এই স্টেশনে কাটিয়ে দিয়েছিলেন। তিনি মূলত টিকিট কাউন্টারের দিকটা সামলাতেন। সেই সময় কলকাতাগামী বহু ট্রেন এই চত্বর দিয়েই যেত। সেই রকমই একদিন হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এদিকে আকাশে মেঘ গর্জন শুরু করেছে। এমন সময় টিকিট কাউন্টারের সামনের ভিড়টা ক্রমে বেড়েই চলল। মুসলিমদের মধ্যে থেকে একদল হঠাৎ চিৎকার করে উঠল। দেখলাম বেশ কিছু মানুষ হাতে তলোয়ার নিয়ে স্টেশনে ঢুকে পড়েছে। মানুষ কাটতে শুরু করেছে। হাতের সামনে যাকে পাচ্ছে তাকেই কেটে ফেলছে। ধর থেকে মাথা আলাদা করে দিচ্ছে, কিংবা কখনো কখনো হাত কেটে দিচ্ছে, পা কেটে উড়িয়ে দিচ্ছে। এইভাবে বিষয়টা চলতে থাকলে সেই সময় মিস গোমস সেটিকে নিবারণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। উনি একটি বোতলের মধ্যে কেরোসিন ভরে তাতে দেশলাই জ্বালিয়ে সেই বোতলটিকে ওই সকল দুষ্কৃতীদের উদ্দেশ্যে ছুঁড়ে দেন। আর সাথে সাথে ওই জায়গাটি একেবারেই একটি অগ্নিক্ষেত্রে পরিবর্তিত হয়ে যায়। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে, আর সামনে থাকা ওই লোকগুলো পুড়ে মারা যান। অনেকেই গায়ে আগুন নিয়ে লাইনের উপর ঝাঁপ দেন। ধেয়ে আসা ট্রেনের ধাক্কায় মাটির সাথে মিশে যাচ্ছিল কত জ্বলন্ত শরীর। চোখের সামনে না দেখলে বিশ্বাস করাই যাচ্ছিল না। আর ঠিক সেই কাণ্ডের শিকার হয়ে যায় ওই টিকিট কাউন্টারটিও। আগুনটা সেদিকেও ছড়িয়ে পড়তে থাকে। ধীরে ধীরে তা গ্রাস করে নিতে থাকে ওখানে উপস্থিত সকলকেই। মিস গোমসও ছিলেন তাদের মধ্যেই একজন। শুনেছিলাম তিনি নাকি নিজেকে রক্ষা করতে গিয়েছিলেন, কিন্তু এক দুষ্কৃতী পিছনের দিক থেকে সজোরে ধাক্কা মারার কারণে তিনি আগুনের মধ্যে গিয়ে ছিটকে পড়েছিলেন। ব্যাস, সাথে সাথে তার কাপড়েও আগুন লেগে যায়। ওখানে জ্বলে পুড়ে ক্ষত বিক্ষত হয়ে মারা গিয়েছিলেন তিনি। এই অবস্থায় অনেক ইংরেজেরও হতাহতের খবর পাওয়া গিয়েছিল। কেউ আর জীবিত ফিরে যেতে পারেনি। সেই থেকেই ওই টিকিট কাউন্টার, মানে যেটিকে স্টেশনের একেবারে অন্তিম প্রান্তে পড়ে থাকতে দেখা যায়, সেদিকে সন্ধ্যের পর কেন দুপুরের পর থেকেই আর কেউ যেতে রাজি হয় না। কারণ সেটি নাকি আত্মাদের আঁতুর ঘর। তবে সব থেকে ভয়ঙ্কর হলো ওই মিস গোমসের আত্মা। বিদেহী আত্মা মানে বোঝো তো, তারা কোনোদিনও শান্তি পায় না, এ কথা মনে রেখো। হরিদাস বাবু থামলেন। এরপরে আমাকে উদ্দেশ্য করে বললেন, আমি কেবল এইটুকুই শুনেছিলাম। আমার ঠাকুরদা আমাকে এটা বাদে আর সেভাবে কিছুই বলেননি। তবে সত্যি কথা বলতে কি, এগুলির মধ্যে কতখানি সত্যতা রয়েছে, আদৌ রয়েছে কি না, সেগুলো যাচাই করে দেখবার মতন পরিস্থিতি এখনো আসেনি। আপনি বরং একটু সাবধানেই থাকবেন, কেমন? রাতের পরিস্থিতির কথা সেভাবে কিছুই বলতে পারা যায় না। মনে রাখবেন বিষয়টা, কেমন? আমি 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 এখন আমি এখন বরং উঠি। দেখলাম বাইরে কালো মেঘ হাত ছানি দিয়ে বৃষ্টিকে নিজের দিকে আকর্ষিত করছে। অপরপক্ষে ওই স্টেশনটিও ক্রমেই জনমানবহীন হয়ে পড়ছে। যে কজন লোক ছিলেন তারা ধীরে ধীরে সকলেই সেখান থেকে গায়েব হয়ে যেতে শুরু করলেন। পরিসরটা একেবারেই ফাঁকা হয়ে গেল। আমার তো তখন বেশ ভয় করতে শুরু করেছিল। কি করব কিছুই বুঝে উঠতে পারলাম না। একদিকে বৃষ্টি, তারপরে আবার মেঘের গর্জনের শব্দ।
সব মিলিয়ে শরীরের অর্ধেক রক্ত একেবারে বরফ হয়ে যাচ্ছিল। দূরে পুরনো স্টেশনের ওই টিকিট ঘরটিও নজরে পড়ছিল। দেখলাম ওইদিকে একটা আলো পর্যন্ত নেই। একটা বাল্ব মিনমিন করে জ্বলছিল, সেটি অনেক পুরনো। সুইচ বোর্ডের দর্শন এই যাত্রায় কোনোদিনও মেলেনি। কে যে সেটিকে জ্বালিয়ে রেখে চলে যেত সেটাও ঠিক করে বলতে পারবো না। এমন সময় দেখলাম ওখানকার আলোটা দপদপ করছে, আর সেটি ঠিক নিচে দাঁড়িয়ে রয়েছে কালো চেহারার এক মহিলা। পরিষ্কার চোখের সামনে অনুভব করতে পারলাম না। মহিলাটিকে দূর থেকেই বোঝা যাচ্ছিল পোড়ার দাগগুলো একেবারে একেবারে উজ্জ্বল হয়ে উঠেছে। পরিষ্কার দগদগে না হলেও তার শরীরের ওই ছিঁড়ে যাওয়া বস্ত্রের টুকরোগুলিকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। দেখা মাত্রই আমি ঠক ঠক করে কাঁপতে শুরু করলাম। মুখ দিয়ে একটা একটা আওয়াজও বেরোতে চাইছিল না। আমি কেবল বিড় করে বললাম, কে 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 ওখানে কে কে দাঁড়িয়ে আছে ওখানে? দেখলাম মাথার উপরে জ্বলতে থাকা বাল্বের আলোটা দপদপ করতে করতে হঠাৎ করেই কেটে গেল। পর মুহূর্তে সেটি আবার হুট করে জ্বলে উঠতে দেখলাম সেখানে আর কেউ দাঁড়িয়ে নেই। কিন্তু সহসা পুনরায় ওই ছায়ামূর্তি একবার প্রকট হয়ে আবার মিলিয়ে গেল নজিরবিহীন অন্ধকারে। আমার হাত পা অবশ হয়ে গেল। দেখলাম আলোটা এবারে পুরোপুরি নিভে গেছে। সেটির আর কোনো অস্তিত্ব সেখানে নেই। কালো অন্ধকারটা যেন সেই কালো দেহটিকে গ্রাস করে ফেলেছিল। ওদিকে পা বাড়ানোর সাহসটুকু আমার ছিল না। কি করব, আদৌ ওদিকে এগোনো উচিত কিনা কিছুই বুঝে উঠতে পারলাম না। আমার মুখ দিয়ে একটা আওয়াজও বের হলো না। কেবল কেবল গোঙাতে শুরু করলাম। আরো কিছুটা সামনের দিকে এগোতে যাব, দেখলাম এদিকের আলোগুলিও হঠাৎ করে সবগুলো নিভে গেছে। একদিকের সুইচ বোর্ডের দিকে এগিয়ে গিয়ে একটি পর একটি অন অফ করে দেখতে লাগলাম, কিন্তু একটাও কাজ করলো না। মনে হলো যেন ওই জায়গার ইলেকট্রিসিটি একেবারে গায়েব হয়ে গেছে। অন্ধকারের মধ্যে কেবল আমি আমার নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছিলাম না। আর শুনতে পাচ্ছিলাম একটা সনসনে হাওয়ার স্রোতের শব্দ, যেটি আমার কানের কাছ দিয়ে দূরে হাওয়ার গহ্বরে কোথাও যেন একটা গায়েব হয়ে যাচ্ছিল। এ কি জীবিতদের বাসগৃহ নাকি মৃতদের বাসস্থান কিছুই আন্দাজ করে উঠতে পারছিলাম না। এমন সময় ওই ঘন কালো অন্ধকারের দিকে আবারও নজর গেল। দেখলাম একটা জ্বলন্ত দেহ ওই স্থানটিকে কেন্দ্র করে দৌড়চ্ছে। মাথা কাজ করতে চাইল না। লোকটির মুখে পরিষ্কার শুনতে পেলাম, আমার হাতে ছিল একটি লণ্ঠন। আমি সেটিকে সঙ্গে নিয়েই দৌড়ে চললাম সেই দিকে। লোকটিকে হাত দেখিয়ে এগোতে থাকলাম। আমার কোনো হুঁশ নেই, বিন্দু মাত্র খেয়ালই নেই যে আমি মৃত্যুপুরীর দিকে এগিয়ে চলেছি। ওদিকে এগোলে যে স্বয়ং মৃত্যু আমার প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকবে সেটির হদিশ পাওয়ার পূর্বেই দেখলাম হঠাৎ সেই জ্বলন্ত দেহটি গায়েব হয়ে গেল। সেখানে আর কিছুই নেই। কিছু মরা মানুষের কান্না আমাকে লক্ষ্য করে ভেসে আসতে শুরু করলো।
তোমরা ভাবছো যে কাহিনী শুনলে সেটাই মনের মধ্যে আবর্তিত হতে থাকে আর সেটিরই প্রভাব চোখের সামনে দেখতে পাই আমরা, কিন্তু বিষয়টা একেবারেই সেরকম নয়। আমি সেদিন সবটাই নিজের চোখে দেখেছিলাম, তাই সেটির তরতাজা রূপ এখনো আমার চোখের সামনে জ্বলন্ত উদাহরণ হিসেবে ধরা দিচ্ছে। এমন সময় আমার কাঁধের উপরে একটা হিম শীতল স্পর্শ অনুভব করলাম। পিছনের দিকে ঘাড় ঘুরিয়ে তাকানোর ক্ষমতা ছিল না বললেই চলে, কিন্তু সামান্য পিছনের দিকে ফিরতেই আমি দেখলাম সেখানেও কেউ নেই। কেবলমাত্র একটা ফিসফিসানির শব্দ পেলাম। মনে হলো কেউ যেন আমার নাম ধরে ডেকে উঠে বলছে, নবীন, এই নবীন, এখান থেকে চলে যাও। নবীন, এখানে থেকো না। এখানে এখানে যে কেবল মৃতদের স্তূপ আর মরা কান্নার শব্দ ছাড়া কিছুই দেখতে পাবে না। চলে যাও, এখান থেকে চলে যাও। আমি কানে আঙুল দিলাম। একসাথে একাধিক মৃত লোক যখন নিজেদের কান্নার মধ্যে দিয়ে কষ্ট আর যন্ত্রণাকে ব্যক্ত করতে থাকে, তখন জানো সেই পরিস্থিতি কেমন আকার ধারণ করতে পারে। আমার নিজের চোখে দেখা, আমি নিজের চোখে নিজের হৃদয় দিয়ে সেই প্রতিকূল পরিস্থিতিকে সত্যি হতে দেখেছিলাম। সত্যি সেটি আমার চোখের সামনে ছিল আর আমাকে যেন হাত ছানি দিয়ে নিজের দিকে আকর্ষিত করছিল। পালিয়ে যেতে বলছিল, ওদেরকে একা ছেড়ে দিতে বলছিল। ওহ, কি ভয়ঙ্কর সেই মৃতদের আর্তনাদের শব্দ! আজও ভাবলে শরীরের রক্ত হিম হয়ে যায়। আমার কান থেকে রক্ত বেরোতে শুরু করেছিল। আমি কাউকে সামনে দেখতে পেলাম না, হাঁপাতে লাগলাম। তারপর পিছন দিকে সরে যেতে শুরু করলাম। আমার পা যেন আর সরতেই চাইছিল না। এরপরে হঠাৎ আবার কেউ ডেকে উঠল আমার নাম ধরে, নবীন, চলে যাও এখান থেকে বলছি। পিছনের দিকে ফিরতেই একটা ঠান্ডা বাতাসের পরশ আমাকে নিজের ভুলগুলির কথা স্মরণ করিয়ে দিয়ে গেল। এরপরেই নজর ঘোরালাম বাঁ দিকে থাকা ভাঙা চেয়ারটির দিকে। স্টেশনের শেষ প্রান্তের ঠিক একটু আগে সেটি যে এতকাল শোভা পাচ্ছিল সেটা আমি জানতামই না। আসলে ওই দিকে তো কোনোদিনও আসবো সেটাই ভাবতে পারিনি। এমন সময় ট্রেনের হুইসেলের শব্দটি কানে আসতে শুরু করল। দূর থেকে লক্ষ্য করলাম ট্রেনের হলুদ আলোর ঝলকানি লাইনের উপরে পড়েছে। লাইনটি রাতের অন্ধকারে চকচক করছে। ঠিক সেই সময় কেউ আমার হাতটি টেনে ধরল। সেই ঠান্ডা হিমেল হাতের স্পর্শ পেয়ে শরীরটা যেন একেবারে স্থবির হয়ে গেল। ট্রেনটি জোরে হুইসেলের শব্দ করতে করতে আমার চোখের সামনে দিয়ে ধুমধুমার গতিতে বেরিয়ে যাওয়ার সময় সেটির আলোর ঝলকে আমার চোখের সারি ভেদ করে বাঁদিকের অঞ্চলটির উপরে সামান্য স্থিত হতেই দেখলাম সেই বিভৎস পোড়া চেহারাটিকে, সেই মহিলাটিকে। তিনি তার পোড়া শরীরটা নিয়ে আমার দিকে এক দৃষ্টে তাকিয়েছিলেন। তার হাত থেকে মাংস তখনও গলে গলে পড়ছিল। ওই বিকট দৃষ্টি নিয়ে তিনি আমার দিকে তাকিয়ে হাঁটছিলেন। সেই হাসির মধ্যে দিয়ে বেরিয়ে আসছিল তার হাত পোড়া চিমসে শরীর থেকে প্রবাহিত শুকনো দলা পাকানো রক্তের স্রোত। আমি জোরে জোরে চিৎকার করতে লাগলাম, নিজের হাতটিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলাম। ট্রেনটা তখনও একইভাবে সজোরে লাইনের উপর দিয়ে যাচ্ছে। লোহার সাথে ঘর্ষণের শব্দ হতে মাঝে মাঝে বেশ কিছু আগুনের ফুলকি উড়ে এসে বাতাসে মিশছে, আর তার সাথে কানে আসছে সেই অবর্ণনীয় হাসির শব্দ।
হাসির আর্তনাদের শব্দ। কি কি ভয়ানক সেই কণ্ঠ! আমি তখনও চোখ বন্ধ করে একটাই কথা আওড়ে চলেছি, ছেড়ে দিন আমাকে, আমাকে যেতে দিন, আমাকে চলে যেতে দিন। এমন করেই চলেছি। এরপরে ট্রেনটা চলে গেল। ট্রেনের হুইসেলের শব্দটি আরো দূরের দিগন্তকে স্পর্শ করতে চাপা হাসির শব্দটিও কেমন যেন এক নিমেষে গায়েব হয়ে গেল। আমি আর সেটির কোনো অস্তিত্ব খুঁজে বার করতে পারলাম না। ওদিকে দেখলাম আমার হাতের বাঁধনটিও আর নেই। এতক্ষণ ধরে আমার হাতটি যে পৈশাচিক ভার অনুভব করছিল সেটি অনেকটাই আলগা হয়ে গেছে। আর কেউ নেই সেখানে। জায়গাটি অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছে। কেবল বৃষ্টির শব্দ আর জোরে জোরে বজ্রপাতের শব্দ ছাড়া কিছুই কানে আসছে না। আমি ওইখানেই ধপ করে বসে পড়লাম। এরপরেই শুনলাম আগুন লাগার পরের হুইসেলের শব্দ। ফায়ার অ্যালার্মের শব্দটি ওই অঞ্চলটিকে একেবারে ঘিরে ফেলেছিল। আমার পাশ দিয়ে একাধিক জ্বলন্ত দেহ দৌড়োদৌড়ি করতে শুরু করল। একটি দেহ আমার শরীর ভেদ করে সামনের দিকে এগিয়ে গেল। কে তারা, কি তাদের অস্তিত্ব, আমি কিছুই আন্দাজ করতে পারলাম না। আর ওই ভয়ঙ্কর আন্দোলনের মধ্যে দূরে দাঁড়িয়ে থাকতে দেখলাম সেই মহিলাকে, যার পোড়া শরীরটা হাত ছানি দিয়ে আমাকে নিজের দিকে ডাকছিল। মৃতের আকর্ষণের ভঙ্গি বড়ই ভয়ঙ্কর হয়ে থাকে। তাদের ডাকের মধ্যে এমন অশান্ত অনুভূতি কখনো থাকে না। সেই নিশ্চল আর স্থবিরতার ভঙ্গি গায়ে কাঁটা দেওয়ার অভিব্যক্তিকেও এক নিমেষে ম্লান করে দেওয়ার ক্ষমতা রাখে। আমার সামনেও ঠিক ঠিক তেমনটাই ঘটেছিল। আমি আর নিজের শরীরে বল পেলাম না। এরপরে কি ঘটেছিল আমার জানা নেই, কারণ ওইখানেই আমার শরীরটা ছেড়ে দিয়েছিল। আমি ধীরে ধীরে নুয়ে পড়লাম মাটিতে। মনে হলো ওই মৃতদের শাড়ি আর জ্বলন্ত শরীরগুলির মধ্যে আমিও কোথাও শহীদ হয়ে যাচ্ছি। এরপরে আমার ওই ক্ষীণ অস্তিত্বের সাথে আর কারোর কোনো মিল থাকবে না। সব কিছু হারিয়ে যাবে, ঢেকে যাবে নিশ্ছিদ্র অন্ধকারের কবলে। সব কিছু শেষ হয়ে আবার শুরু হবে। এইটুকু বলে নবীন খুঁড়ো থামলেন। এরপরে বিকাশ তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, এরপরে কি ঘটেছিল খুঁড়ো? কিন্তু তোমার কথা শুনে তো মনে হলো তুমি এর পরের ইতিহাসও জানো। নবীন খুঁড়ো চায়ের পেয়ালার একেবারে শেষ প্রান্তে থাকা চাটুকুতে চুমুক দিয়ে সেটিকে নিঃশেষিত করে বললেন, জানি বই কি। যখন জ্ঞান ফিরল দেখলাম হরিদাস বাবু সহ আরো বেশ কয়েকজন লোক আমাকে নিজেদের সঙ্গে করে নিয়ে এসেছেন। স্টেশনের সামনের মঞ্জিলের দিকটা এসে পৌঁছেছিলাম আমি। গত রাতের ঘটনার সবকিছুই পরে তাদেরকে খুলে বলেছিলাম। অবশ্যম্ভাবী আমার অনুভূতিশীলতার কাছে পূর্বের সব অভিজ্ঞতাই ক্ষীণ সাব্যস্ত হয়েছিল, কারণ এতে ভয় কেউ পায়নি, আর না এমন ভয়ঙ্কর রূপ তাদের নজরে পড়েছিল। এর পরের কটা দিন আমি আর স্টেশনে কাটাতে পারিনি। পাশেই একটা কোয়ার্টার ছিল, সেখানেই রাতটা কাটিয়ে দিয়েছিলাম। দিনের বেলাটাই কেবল স্টেশনে থাকতাম, সন্ধে হলেই চলে যেতাম কোয়ার্টারের উদ্দেশ্যে। ওখানে থাকা আর সম্ভব হচ্ছিল না,
বড় সাহেবের কাছে চিঠি পাঠিয়েছিলাম। এমনিতেই ওই স্টেশনের বিষয়ে সকলেই কম বেশি জানতেন। বড় সাহেব আমার কথা শুনে খুব একটা ঘাবড়ে গেলেন না, তাই তিনি যত শীঘ্রই সম্ভব আমার বদলির মঞ্জুরি দিয়ে দিয়েছিলেন। আমিও আর 15 দিন কোনো ক্রমে কাটিয়ে নিজের গ্রামে ফিরে এসেছিলাম। এরপরে প্রায় একটা গোটা মাস ধরে ওই স্বপ্ন আমাকে তাড়া করে বেরিয়েছিল। মনে হতো যেন আমি এখনো রাতের বেলা ওখানেই পাহারা দিচ্ছি। কে বলবে যে আমি সব ছেড়ে গ্রামে ফিরে এসেছিলাম? বুঝতেই পারছো তবে তোমরা, আসলে কিছু কিছু জিনিস আমাদের পিছু ছাড়তে চায় না। আমার স্ত্রী গ্রামের এক তান্ত্রিককে এই বিষয়টি জানিয়েছিলেন। তিনি আমাকে একটি টোটকা করতে বলেন আর সাথে একটি তাবিজ ধারণ করার জন্যও দিয়েছিলেন। সেটি ধারণের পরেই বলতে পারো আমি সামান্য সুস্থ হয়েছিলাম বইকি, না হলে আজকে আর তোমাদের সামনে বসে গল্প শোনাতে পারতাম না। তা কেমন লাগলো এই কাহিনী? নবীন খুঁড়ো থামতেই পল্লব বলে উঠল, কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না খুঁড়ো। এখনো মনে হচ্ছে তোমার সাথে আমরাও সেই স্টেশনেই বসে রয়েছি। এটি কোনো ঘটনা ছিল নাকি বাস্তব চিত্র, বিশ্বাস করো কিছুই বুঝে উঠতে পারছি না। বাপ রে, সত্যি তোমার কাহিনীর মধ্যে এক অসাধারণ সত্যতা লুকিয়ে আছে। এখনো মনে হয় যেন সবটাই বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখছি। যাক, আজকে তবে উঠি। ওই দেখো, এখন আবার মেঘ ডাকছে। না, এবারে তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি ফিরতে হবে। সেদিনের চায়ের আড্ডা ওখানেই শেষ হলো। এরপরে সকলেই সেদিন যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিল। তবে আবারও কবে ওই নবীন খুঁড়োর গল্পের থেকে আসর জমবে, এই আশাতেই তীর্থের কাকের মতন বসেছিলেন সকলে। শুনলেন নবীন খুঁড়োর গল্পের ঠেক সিরিজের দ্বিতীয় গল্প ধূপগুড়ি স্টেশনে এক রাত। এই ঠেকের গল্পগুলি তোমার কেমন লাগছে, আর এই গল্পগুলি কি তুমি নিয়মিত শুনতে চাও, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তাহলে চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো রোমহর্ষক কাহিনীর সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সঙ্গে থাকো আর শুনতে থাকো অল ডে সাসপেন্স।